দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্যাসেজটা সম্বন্ধে বলার কিছু নেই, সবাই জানি মহেশ চরিত্রটা এবং গফুরজোলার চরিত্রটা, আমরা সবাই গল্পটা জানি। তাই আমি শুধুমাত্র পড়ার পরে ডাইরেক্ট আমরা ট্রান্সলেশনে চলে আসব। অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। চলো আমরা লাইন বাই লাইন এটা ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে, অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। সে অর্থাৎ গফুর মেয়ের হাত ধরল এবং অন্ধকার রাত্রে ঘর ছেড়ে বেরিয়ে এলো। এই যে এখানে বলা হয়েছে হাত ধরিয়া, ইয়া কিছু থাকলে তাহলে পার্টিসিপল ইউজ করো, অর্থাৎ তুমি বলবে ধরা ইংরাজি, তার সঙ্গে আইএনজি যোগ করবে, তাহলেই হবে ধরিয়া, অর্থাৎ হোল্ডিং। এটা দিয়ে শুরু করো, হোল্ডিং অর্থাৎ ধরিয়া। কি ধরিয়া? দ্য হ্যান্ড অফ হিজ ডটার, তার ডটার বা কন্যার হাত ধরিয়া। তাহলে আমরা লেখার চেষ্টা করি, হোল্ডিং দ্য হ্যান্ড অফ হিজ ডটার, তার মেয়ের হাত ধরে সে অর্থাৎ গফুর বেরিয়ে এলো। এই যে গফুর বাহির হইল, অর্থাৎ গফুর বেরিয়ে এলো। যেহেতু পুরো ঘটনাটাই অতীতকালের তাই এখানে করো গফুর কেম আউট। গফুর বেরিয়ে এলো। কোত্থেকে বেরিয়ে এলো? অফ হিজ হার্ট। যারা গল্পটা জানো, যে মহেশের গল্পটা যারা পড়েছো তারা জানো মহেশ যে চরিত্রটা আছে সেটা একটা গরুর চরিত্র, এবং গফুরজোলার যে বাড়িটা ছিল সেটা ছিল একটা কুঁড়ে ঘর। তাই এখানে গফুর কেম আউট অফ হিজ হার্ট, তার ঘর থেকে বেরিয়ে এলো। কখন বেরিয়ে এলো? ইন দ্য ডার্কনেস, অন্ধকারে। কিন্তু এই অন্ধকারটা শুধু বলেনি, বলেছিল গভীর নিশীতে, অর্থাৎ ডার্কনেস অফ মিডনাইট করে দাও, ডার্কনেস অফ মিডনাইট। তাহলে হোল্ডিং দ্য হ্যান্ড অফ হিজ ডটার গফুর কেম আউট অফ হিজ হার্ট ইন দ্য ডার্কনেস অফ মিডনাইট। 2 নম্বর সেন্টেন্স ছিল, এই গ্রামে আত্মীয় তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। তার আত্মীয় ছিল, হি হ্যাড রিলেটিভস। তার আত্মীয় ছিল না, হি হ্যাড নো রিলেটিভস, যেটা এখানে লেখা হয়েছে। বোঝা গেছে, হি হ্যাড নো রিলেটিভস, তার আত্মীয় ছিল না। কোথায়? কোথায় দিয়ে প্রশ্ন করলে সাধারণত প্রিপোজিশন ইন বসে, ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামেতে তার কোনো আত্মীয় ছিল না। কাহাকেও বলিবার কিছু নাই, অর্থাৎ সেখানে, অর্থাৎ ওই গ্রামেতে কেউ ছিল না। যখনই আমার মনে হবে যে প্রশ্ন করছি কোথায় ছিল না, উত্তর দেওয়া হচ্ছে সেখানে, যেটা উজ্জ্ব আছে, অর্থাৎ গ্রামেতে কেউ ছিল না, তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করো, অর্থাৎ দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করো। তাহলে আমি বলবো হি হ্যাড নো রিলেটিভস ইন দ্য ভিলেজ, গ্রামেতে কোনো রিলেটিভস ছিল না। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ নান, কেউ ছিল না, দেয়ার ওয়াজ নান, কেউ ছিল না।
টু ইনফর্ম এনিথিং, কোনো কিছু ইনফর্ম করারও কেউ ছিল না। বোঝা গেছে? হি হ্যাড নো রিলেটিভস ইন দ্য ভিলেজ, গ্রামে কেউ ছিল না। অ্যান্ড দেয়ার ওয়াজ নান টু ইনফর্ম এনিথিং, মানে কোনো কিছু বলার জন্য কেউ ছিল না। এই যে দেয়ার ওয়াজ নান টু ইনফর্ম এনিথিং, এইখানে কেউ ছিল না, যেহেতু গ্রামের উল্লেখ আগে হয়েছে তাই এখানে দেয়ার ওয়াজ নান টু ইনফর্ম এনিথিং ইন দ্য ভিলেজ আর বলার দরকার নেই। যেহেতু প্রথম সেন্টেন্সে আমরা বলে দিয়েছি হি হ্যাড নো রিলেটিভস ইন দ্য ভিলেজ, গ্রামে কেউ ছিল না। অ্যান্ড দেয়ার ওয়াজ নান টু ইনফর্ম, এবং খবর দেওয়ার মতো কেউ কিন্তু ছিল না। পরের সেন্টেন্সে বলেছে আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হুহু করিয়া কাঁদিয়া উঠিল। দেখো সব ইয়া, এই যে ওয়ার্ডগুলোকে খেয়াল করো। আঙিনা পার হইয়া, এখানে বাবলাতলায় আসিয়া, থমকিয়া দাঁড়াইয়া, হুহু করিয়া কাঁদিয়া উঠিল। আমি কিছুক্ষণ আগে যেমন প্রথম সেন্টেন্সটায় বলেছিলাম মেয়ের হাত ধরিয়া, ধরা ইংরেজি, তার সঙ্গে আইএনজি পুট করো তাহলে ইয়া চলে আসবে। হোল্ডিং দ্য হ্যান্ড বলেছিলাম, এক্ষেত্রেও তাই। আঙিনা পার হইয়া অর্থাৎ আঙিনাটা পার হওয়ার পরে, আঙিনাটা পার হওয়ার পরে, আফটার ক্রসিং, পার হওয়া ইংরেজি কি? ক্রস। তাহলে পার হইয়া ক্রসিং, বুঝতে পারছো? ক্রস তার সঙ্গে আইএনজি যোগ করো তাহলে পার হইয়া পেয়ে যাবে। আঙিনা পার হওয়ার পরে, সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে বলি তাহলে আফটার ক্রসিং অর্থাৎ পার করার পরে। কি পার করেছে? আঙিনা। আঙিনা অর্থাৎ কোর্টইয়ার্ড, COURTYARD। বোঝা গেছে? আফটার ক্রসিং দ্য কোর্টইয়ার্ড অর্থাৎ আঙিনা পার হওয়ার পরে পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া, অর্থাৎ সে পথের ধারে বাবলাতলায় এলো, সে এলো। হি কেম, কোনো জায়গায় যাওয়া বা আসা অর্থে প্রিপোজিশন সাধারণত টু ইউজ করা হয়, টু। হি কেম টু, সে এলো কোথায়? পরিচিত সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া হু হু করে কাঁদিয়া উঠিল। এখানে দেখো সেই বাবলাতলায় বলা হয়েছে। সেই বাবলাতলায় মানে বাবলাতলার কথাটা গল্পে আগে আছে অবশ্যই, এবং বাবলা গাছটা নিয়ে কিছু তার স্মৃতি রয়েছে। তাই সেই বাবলাতলা বলতে আমি বুঝবো ওই বাবলা গাছটা, যে বাবলা গাছটার কথা বলা হচ্ছে সেটা তার পরিচিত বাবলা গাছ। বোঝা গেছে? তাহলে হি কেম টু, সে এলো কোথায়? এলো দ্য ফ্যামিলিয়ার, পরিচিত বাবলা গাছ, অ্যাকাসিয়া ট্রি, ACACIA, অ্যাকাসিয়া ট্রি। বোঝা গেছে? পরিচিত বাবলা গাছের কাছে এলো। এই বাবলা গাছটা কোথায় আছে? পথের ধারে, বাই দ্য রোড সাইড। বোঝা গেছে? আফটার ক্রসিং দ্য কোর্টইয়ার্ড হি কেম টু দ্য ফ্যামিলিয়ার অ্যাকাসিয়া ট্রি বাই দ্য রোড সাইড। পথের ধারে সেই পরিচিত বাবলা গাছটার কাছে এলো। সে থমকিয়া দাঁড়াইয়া, মানে সে থমকে দাঁড়ালো অর্থাৎ স্টপড। থমকে দাঁড়ালো অর্থাৎ স্টপড। তুমি সাডেনলি স্টপড করতে পারতে, কিন্তু এখানে থমকে দাঁড়ালো, শুধু স্টপড করো। স্টপড কোথায় দাঁড়ালো? আন্ডার ইট। দেখেছো বাবলা গাছের তলায় এসছে, মানে সে দাঁড়িয়েছে বাবলা গাছের তলায়। স্টপড আন্ডার ইট, এই গাছটার তলায় সে থামলো এবং সহসা, সাডেনলি, হুহু করিয়া কাঁদিয়া উঠিল। হুহু করিয়া কাঁদিয়া উঠিল মানে কাঁদতে আরম্ভ করলো, অর্থাৎ বাস্ট ইন্টু টিয়ার্স। চোখের জল তার আর বাঁধ মানল না, বাঁধ ভেঙে গেল, সেটাকে বলা হবে বার্স্ট ইন্টু টিয়ার্স। সাডেনলি বার্স্ট অর্থাৎ ফেটে পড়ল, বার্স্ট ইন্টু টিয়ার্স, এটা মানে হচ্ছে হু হু করে কেঁদে উঠল। তাহলে সেন্টেন্সটা এলো আফটার ক্রসিং দ্য কোর্টইয়ার্ড হি কেম টু দ্য ফ্যামিলিয়ার অ্যাকাসিয়া ট্রি বাই দ্য রোড সাইড, স্টপড আন্ডার ইট অ্যান্ড সাডেনলি বার্স্ট ইন্টু টিয়ার্স। বারবার সেন্টেন্সগুলোকে পড়ো, দেখবে যদি এই ধরনের কোনো সেন্টেন্স পাও
পড়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে কোনো এক জায়গায় কোনো একটা জায়গায় তুমি কিন্তু ভুল করছো অথবা ঠিক করছো কিনা। সেই জন্য বারবার কোনো প্যাসেজ বলা হয় যে খবরের কাগজ, ইংরাজি খবরের কাগজ পড়ার ফলে কি হয়, যখন সেন্টেন্স তোমরা পড়বে কোনো সময় যদি সেই রকম কোনো অর্থের কোনো সেন্টেন্স তুমি বানাতে চাও, তাহলে দেখবে মনে হচ্ছে কোথাও যেন ভুল হচ্ছে, তাহলে তুমি সেই জায়গাটায় বারবার নজর দেবে। পরের সেন্টেন্স 4 নম্বর সেন্টেন্সে বলেছে, নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া, দেখো এখানে আবার ইয়া আছে, আমি বলেছি ভার্ব প্লাস আইএনজি, এটাকে ইউজ করো। লিফট মানে তোলা, লিফটিং মানে হচ্ছে তুলিয়া। তাহলে যে সেন্টেন্সগুলো আমরা পড়তে পড়তে এলাম কি, বাবলা তলায় এসে থমকে দাঁড়িয়ে সহসা হু হু করে কাঁদছে, তারপরে এখানে নেই কিন্তু তারপরে, কিন্তু যখন তুমি সিকোয়েন্স নেবে গল্পের, আমি লাস্ট লাইনে বলেছি যে সে বাবলা তলায় এসে দাঁড়িয়ে হু হু করে কাঁদতে আরম্ভ করলো। তারপরের সেন্টেন্সেই যখন এটা আছে, তাহলে আমি বলবো যে কাঁদা হলো, তারপরে সে তার মুখটা তুলে বলল, ভগবান আমাকে যত খুশি সাজা দিও, ইত্যাদি। তাহলে আমি বলবো দেন মুখ তুলিয়া, তাহলে লিফটিং, লিফট মানে তোলা, লিফটিং মানে তুলিয়া, LIFTING। কি তুললো? হিজ ফেস। লিফটিং হিজ ফেস, কোন দিকে তুললো? কোনো দিকে অর্থে, যাওয়া অর্থে টু হয় সাধারণত, এখানে দেখো কোনো দিকে, টুয়ার্ডস। মুখটা তুললো কোন দিকে? টুয়ার্ডস। টুয়ার্ডস কি? দ্য ব্ল্যাক স্টারি স্কাই, নক্ষত্র খচিত কালো আকাশে। ব্ল্যাক স্টারি অর্থাৎ স্টার থেকে স্টারি, নক্ষত্র খচিত STARRY, আর এটা হচ্ছে স্কাই। দেন লিফটিং হিজ ফেস টুয়ার্ডস, কোন দিকে? টুয়ার্ডস ব্ল্যাক স্টারি স্কাই, নক্ষত্র খচিত কালো আকাশের দিকে মুখ তুলে বলল, হি সেড, স্কাই, হি সেড, সে বলল, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো, আল্লাহ, ও গড, আমাকে যত খুশি সাজা দিও, পানিশ মি, আমাকে সাজা দাও, পানিশ মি, অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, যতটা তোমার ইচ্ছা তুমি আমাকে সাজা দাও, ও গড পানিশ মি, আমাকে সাজা দাও। অ্যাজ মাচ যতটা, অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, যতটা তোমার ইচ্ছা তুমি আমাকে সাজা দাও। বোঝা গেছে? ও গড পানিশ মি অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, আমার মহেশ, বাট মাই মহেশ, ছেলের মতো ভালোবাসত মহেশকে, বাট মাই মহেশ হ্যাজ ডায়েড, কিন্তু আমার মহেশ মারা গেছে, বাট মাই মহেশ হ্যাজ ডায়েড। যেহেতু ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তুমি এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করছো। বাট মাই মহেশ হ্যাজ ডায়েড, আমার মহেশ মারা গেছে, তেষ্টা নিয়ে, ফ্রম তেষ্টা থার্স্ট, কিন্তু তেষ্টা নিবারণ করতে না পেরে মারা গেছে। নিবারণ করা, যেটা তার যে জল পিপাসাটা পেয়েছিল সে জল একটুও পায়নি, সেইটাকে বলা হবে আনকোয়েন্সড থার্স্ট, অর্থাৎ অনিবারিত তেষ্টা নিয়ে সে মারা গেছে। তাহলে মহেশ হ্যাজ ডায়েড, মহেশ মারা গেছে, ফ্রম আনকোয়েন্সড, UNQUENCHED, আনকোয়েন্সড থার্স্ট, অনিবারিত তেষ্টা নিয়ে সে মারা গেছে। বোঝা গেছে? তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি, কেউ রাখেনি। নোবডি হ্যাজ লেফট, কেউ রাখেনি। কি রাখেনি? এ স্মল প্লট অফ ল্যান্ড, এক টুকরো জমি, ফর ইট, এর জন্য, এই গরুটার জন্য, টু গ্রেজ, গ্রেজ মানে কি? চড়া। তাহলে আমি কি বললাম? কেউ রাখেনি, নোবডি হ্যাজ লেফট, কেউ রাখেনি। কি রাখেনি? এ
ইভেন এ স্মল প্লট অফ ল্যান্ড, এমন কি এক টুকরো জমি, ইভেন এ স্মল প্লট অফ ল্যান্ড, বুঝে গেছে? নোবডি হ্যাজ লেফট ইভেন এ স্মল প্লট অফ ল্যান্ড, কেউ এক টুকরো জমি রাখেনি, কার জন্য? ফর ইট, অর্থাৎ মহেশের জন্য, টু গ্রেজ, চড়ে খাওয়ার জন্য, টু গ্রেজ, গ্রেজ মানে চড়া, বুঝে গেছে? নোবডি হ্যাজ লেফট ইভেন আ স্মল প্লট অফ ল্যান্ড ফর ইট টু গ্রেজ। শেষ সেন্টেন্স। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। ভগবানকে অনুরোধ করছে, তুমি তার কসুর মাপ করো না। তাহলে যেহেতু আমি বুঝতে পারছি ভগবানকে অনুরোধ করছে, প্লিজ নেভার ফরগিভ, কখনো মাফ করো না। কোনটাকে মাফ করব না? দ্য ক্রাইম অফ হিম, দ্য ক্রাইম কসুর, পাপ, দ্য ক্রাইম অফ হিম, যে পাপ করেছে তার পাপটাকে কখনো তুমি ক্ষমা করো না। এবার সে কে? হু হ্যাজ ডিপ্রাইভড, যে বঞ্চিত করেছে, ইট অর্থাৎ মহেশকে, কাকে? মহেশকে, অফ ইটিং, খাবার থেকে, কি খাবার? দ্য গ্রাস, ইটিং দ্য গ্রাস, অ্যান্ড ড্রিঙ্কিং দ্য ওয়াটার, ড্রিঙ্কিং দ্য ওয়াটার। তাহলে কি এলো? প্লিজ নেভার ফরগিভ দ্য ক্রাইম অফ হিম, তার কসুর বা তার পাপটাকে তুমি ক্ষমা করো না। যে হু হ্যাজ ডিপ্রাইভড ইট, যে এটাকে বঞ্চিত করে, ডিপ্রাইভড ইট মানে হচ্ছে মহেশকে কথা বলা হচ্ছে, এটা মহেশ, মহেশকে যে বঞ্চিত করেছে, কী জন্য? অফ ইটিং দ্য গ্রাস, ঘাস খাওয়া থেকে, অ্যান্ড ড্রিঙ্কিং দ্য ওয়াটার, জল পান করা থেকে, যে একে বঞ্চিত করেছে তাকে তুমি ক্ষমা করো না। এবার এই লাস্টে যেটা দেওয়া আছে, তোমার দেওয়া, তোমার দেওয়া মানে হচ্ছে ভগবানের গিফট করা, এগুলো তো সব ভগবান আমাদেরকে গিফট করেছেন, তাই ড্রিঙ্কিং দ্য ওয়াটার গিফটেড বাই ইউ, যেটা তুমি আমাদেরকে গিফট করেছো, গিফটেড বাই ইউ। তাহলে সেন্টেন্সটা এলো, প্লিজ নেভার ফরগিভ দ্য ক্রাইম অফ হিম হু হ্যাজ ডিপ্রাইভড ইট অফ ইটিং দ্য গ্রাস অ্যান্ড ড্রিঙ্কিং দ্য ওয়াটার গিফটেড বাই ইউ, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। ফাইনাল ট্রান্সলেশনটা তোমাদের সামনে রয়েছে, এটাকে দেখো, বারবার লিখো, এগুলো খুব প্রচলিত প্যাসেজ, প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, বারবার প্র্যাকটিস করবে, দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।